রাষ্ট্রপতি পদে নির্বাচনের সাংবিধানিক ও আইনি সীমাবদ্ধতার ব্যাখ্যা জানাতে এই মুহূর্তে বার্তাকক্ষ থেকে আমাদের সাথে যোগ দেবেন সহকর্মী আমিন আল রশিদ। রশিদ, আমরা এর আগে আসলে যেটা দেখেছিলাম যে 1991 সালে রাষ্ট্রপতি পদে নির্বাচন হয়েছিল, এবার আবার সেটি হলো। তো এবার আমরা আসলে দেখলাম যে সংবিধানের 70 যে অনুচ্ছেদ রয়েছে সেই অনুচ্ছেদ অনুযায়ী আসলে যারা এমপি রয়েছেন তাদেরকে প্রকাশ্যে ভোট দিতে হবে এবং নিজ দলের প্রার্থীকেই ভোট দিতে হবে। তাহলে তো আসলে বিষয়টা দ্বারা এই রাষ্ট্রপতি নির্বাচনের প্রয়োজনই ছিল না। তো তারপর আসলে এই নির্বাচনটি কেন হলো বা এর সামনে আসলে গুরুত্বটা কি? অনেক ধন্যবাদ আপনাকে। এটি আসলেই এক ধরনের আনুষ্ঠানিকতা, এটা বলা ভালো, কারণ রাষ্ট্রপতি নির্বাচনের যে আইন হয়েছিল 1991 সালে, সেই আইনেই এই রাষ্ট্রপতি নির্বাচনের যে প্রক্রিয়া পরিষ্কার করে বলা আছে যে এমপিরা অর্থাৎ রাষ্ট্রপতি, আপনি জানেন যে নির্বাচন করেন বা ভোট দেন সরাসরি সংসদ সদস্যরা, 350 জন সংসদ সদস্য, এবং ব্যালট পেপারে উনি যেই প্রার্থীকে ভোট দিলেন সেখানে স্বাক্ষর করতে হয় এবং ওনার নিজের নাম এবং নির্বাচনী আসন লিখতে হয়। তার মানে এটাকে বলে ওপেন ভোট, প্রকাশ্য ভোট। তো এখন প্রশ্ন হতে পারে, ভোট তো একটা গোপনীয় বিষয়, যদি গোপনীয় বিষয় হয় তাহলে কে কাকে ভোট দিলেন সেটি যদি জানা যায় তাহলে তার ভোট হয় কিনা, এই প্রশ্নটি আছে। ফলে এটার একটা উত্তর হলো এই যে সংসদীয় ব্যবস্থায় সংসদের কার্যক্রম ওপেন থাকে। যেমন ধরেন আমাদের যে আইন প্রণয়ন প্রক্রিয়া, সংসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? বিল পাস। তো বিল পাসের যে প্রক্রিয়া কিন্তু ওপেন থাকে। যে কোনো বিল যখন সংসদে সংশ্লিষ্ট মন্ত্রী উত্থাপন করেন তারপরে স্পিকার এটি কণ্ঠ ভোটে দেন যে যারা এই বিলের পক্ষে আছেন তারা হা বলুন। সবাই কিন্তু ওপেন হাত জাগান যে হা, এবং যারা বিপক্ষে থাকেন বিরোধী তারা বলেন না। এখানে কিন্তু ভোট গোপনে হয় না, অর্থাৎ কোন কোন এমপি বিলের পক্ষে কে বিলের বিপক্ষে এটি গোপন ভোটে নেওয়া হয় না। একইভাবে রাষ্ট্রপতি নির্বাচনটাও যেহেতু সংসদীয় কার্যক্রমের অংশ, ফলে সেই একই যুক্তিতে এই ভোটটা ওপেন করা হয় যে বিল পাসের সময় যেমন তারা হা না ভোট দেন, একইভাবেও এখানে ওপেন কে কাকে ভোট দিলেন সেটি উল্লেখিত থাকে বা রেকর্ড থাকে। আপনি বলছিলেন 70 অনুচ্ছেদ এখানে একটি বড় অন্তরায় কিনা, রাইট। এবং এই 70 অনুচ্ছেদ যখন 1972 সালে সংবিধান আমাদের প্রণয়ন হয় তখন থেকেই কিন্তু এই 70 অনুচ্ছেদ দিয়ে বিতর্ক ছিল যে যদি 70 অনুচ্ছেদ দিয়ে আপনি এমপিদের হাত পা বেঁধে দেন, যদি আপনি বাধ্য করেন যে দলীয় প্রার্থীকে ভোট দিতে হবে, তাহলে ভোটের প্রয়োজন কি, বা একজন এমপির যে ব্যক্তিগত বা নাগরিক যে স্বাধীনতা সেটি ক্ষুণ্ণ হয় কিনা, এটি অনেক বড় তর্ক। কিন্তু আবারও ওই একই জায়গা যে সংসদীয় গণতন্ত্রের যদি আপনি ফ্লোর ক্রসিং বা প্রতিদিন সরকার বদলানোটা ঠেকাতে চান তাহলে কিছু রেস্ট্রিকশন থাকতে হয়। যদি এই ব্যারিয়ারটা না থাকে তাহলে হবে কি যে এই সরকারি দলের এমপিদের একটা বড় অংশই যদি বিক্রি হয়ে যান, তখন দেখা যাবে যে বিরোধী দলের প্রার্থী প্রেসিডেন্ট হয়ে যাচ্ছেন, সরকার যেই বিলটি পাশ করতে চায় সেই বিলটি পাশ হচ্ছে না, তাতে সরকার টালমাটাল হয়ে যায়। এসব কারণে 70 অনুচ্ছেদের এক ধরনের পক্ষে বলা হয়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কিন্তু এই বিতর্কটা আছে, সে কারণেই কিন্তু এখন বিধান যেরকম আছে যে দুটি জায়গা শুধুমাত্র অর্থ বিল এবং আস্থা বিল, এই দুটির বাইরে কেউ যদি দল থেকে পদত্যাগ করেন এবং সংসদে দলের বিপক্ষে ভোট দেন তাহলেই কেবল তার এমপিশিপ যাবে, এর বাইরে তিনি ভোট দিতে পারবেন। তো এখন বর্তমানে যে বিধান আছে 70 অনুচ্ছেদ অনুযায়ী একজন এমপি তার দলের সিদ্ধান্তের পক্ষে থাকবেন। মির্জা ফখরুল যেহেতু দলীয় প্রার্থী, ফলে দলীয় প্রার্থীর পক্ষে ভোট দিবেন। এইটার বিকল্প হিসেবে জুলাই সনদে একটা প্রস্তাব করা হয়েছে যে অর্থ বিল এবং আপনার আস্থা বিলের বাইরে এমপিরা যেন ওপেন থাকেন। বিএনপি নির্বাচনী ইশতেহারে এটিকে আরও ইলাবোরেট করা হয়েছে, অর্থ বিল, আস্থা বিল, সংবিধান সংশোধন এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যুর বাইরে এমপিরা ওপেন থাকবেন ভোট দেওয়ার ক্ষেত্রে। ফলে এখন যে সংবিধান সংশোধনের প্রক্রিয়া চলছে সেখানে নিশ্চয়ই 70 অনুচ্ছেদ নিয়ে কথা হবে। এই অনুচ্ছেদটি হয়তো সংশোধিত হবে। ভবিষ্যতে রাষ্ট্রপতি নির্বাচনের প্রশ্ন এলে আমার ধারণা এই বিতর্কটা কমে আসবে, তখন হয়তো এমপিরা রাষ্ট্রপতি পদে ভোট দেওয়ার ক্ষেত্রে ওপেন থাকবেন যদি এই অনুচ্ছেদকে সংশোধন করা হয়। আমি আরেকটি বিষয় একটু ছোট করে জানতে চাই যে রাষ্ট্রপতির আসলে ভূমিকা আমরা দেখেছি বিগত সময়ে দেশের ক্রান্তিকালগুলোতে বেশ অপরিসীম ছিল। তো সামনে পরবর্তীতে ভবিষ্যতে আসলে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা সেই ক্ষেত্রে আসলে রাষ্ট্রপতির কি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে? না, একটু পরেই আমরা একটি প্রতিবেদন দেখব, আমাদের একজন সহকর্মী করেছেন, যে রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে তার কী ক্ষমতা সেটা আমরা বলেছি, দর্শকরাও দেখবেন। আমি সংক্ষেপে বলি যে রাষ্ট্রপতি শুধুমাত্রই সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগের বাইরে
সমস্ত কাজ তাকে করতে হয় প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শক্রমে। আবার প্রধানমন্ত্রী নির্বাচনটাও তার এখতিয়ার না, কারণ প্রধানমন্ত্রী কে হবেন? প্রধানমন্ত্রী হবেন সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান। আর প্রধান বিচারপতি নিয়োগ একটা হাইলি পলিটিক্যাল ডিসিশন, এইটাও আসলে প্রধানমন্ত্রী বা নির্বাহী বিভাগ থেকেই হয় এখন পর্যন্ত যে সিস্টেম। এর বাইরে সমস্ত কাজ প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে ওনাকে করতে হয়। বাট আপনি যে প্রশ্নটা করলেন এটা কারেক্ট। আমরা দেখেছি 111-এর সময় এবং জুলাই অভ্যুত্থানের পরেও যখন ক্রাইসিস তৈরি হয়েছে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বা বড় সংকট তৈরি হয়েছে, তখন রাষ্ট্রপতির একটা রোল থাকে। মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি ডে ওয়ান থেকেই একটা বড় পক্ষ চাচ্ছিল তিনি পদত্যাগ করুন, তাকে সরিয়ে দেওয়া হোক, কিন্তু তাকে সরানো যায়নি, বিকজ পুরো ইন্টারিমের 1.5 বছর রাষ্ট্রের সমস্ত কাজ, সমস্ত আদেশ অধ্যাদেশ তার নামে জারি করা হয়েছে। ফলে ওই সময় রাষ্ট্রপতি পদত্যাগ করলে একটা সাংবিধানিক শূন্যতা তৈরি হতো। ফলে এরকম সংকটকালে রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন, যদিও সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতির আসলে ওই অর্থে খুব বেশি কিছু করার নেই। আমিনুল রশিদ, আপনাকে ধন্যবাদ।